বলিউড মাদক যোগে এবার উঠে এলো দীপিকা পাড়ুকোনের মতো একদম প্রথম সারির নাম। শুধু তাই নয়, আরো বেশ কিছু নাম ঘোরাফেরা করছে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী চৈতি ঘোষাল এবং আমাদের সঙ্গে মুম্বাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হর্ষা চান্দবানি। আমি প্রথমে চৈতিদি তোমার কাছেই যাবো। চৈতিদি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যেন রোল মডেল এই বলিউড এবং ড্রাগ কানেকশন, সেটা নিয়ে অনেক সময় নানা রকম ঢাকঢাক ঘুরঘুর হয়েছে, কিন্তু যেভাবে একের পর এক নাম প্রকাশ, ঠিকই সবটা তদন্ত সাপেক্ষ, যেভাবে বড় বড় নাম সারফেস করছে সেটা কতটা চাঞ্চল্যকর, তোমাকে কিভাবে ভাবাচ্ছে? দেখো, আমাকে একদম একটা অন্য পয়েন্ট অফ ভিউ ভাবাচ্ছে। তার কারণ হচ্ছে যে ডেফিনেটলি মানে বলিউডে এতগুলো বলিউডের সঙ্গে ড্রাগসটা এইভাবে যে আন্ডারবেলিতে আছে, সেটা যে একটা বিশাল বড় একটা চমক আমার কাছে তা নয়। মানে আমরা যদি জানি যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ধরো হলিউডেও এটা আছে, কিন্তু আমাকে আরো বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে যে বলিউডে যদি আমরা যাদের দিকে তাকিয়ে থাকি, যারা মানে ধরো জনগণের প্রতিনিধি বা জনগণ যাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, তারা যদি ড্রাগসের সঙ্গে যুক্ত থাকে তাহলে আমাদের ইয়াং জেনারেশনের কি হবে? যাদের হাজার জীবনটাকে হাজার আমরা লোকজন। অনেকেই দেখেছি যে সাধারণ অনেক লক্ষ লক্ষ মানুষ যারা তাদের জীবনটাকে এনভি করেন, তাদের জীবনটাকে অনুসরণ করার চেষ্টা করেন, এরকম আইকন যারা, রোল মডেল যারা। দেখো, আমার যেটা মনে হয় যে ডেফিনেটলি যে একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি যে মানে আমি তো জানি না, আমি অ্যাজ আ কমন পার্সন আমার মনে হচ্ছে যে দীপিকা পাড়ুকোন যদি ড্রাগ এডিক্টেড হয়, তাহলে তার পক্ষে ওই রকম ফিজিক রাখা, ওই রকম ভাবে নিজেকে সঞ্চালন করা এবং এক নম্বর হওয়াটা একটু ডিফিকাল্ট। আমি শুধু চৈতিদি একটা বিষয় একটু জানতে চাইবো, মানে যেটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে খুব অপ্রিয় প্রসঙ্গ, যেভাবে বলিউডের ড্রাগ কানেকশন আসছে, অনেকের মনের মধ্যে একটা আশঙ্কা ছড়াচ্ছে যে কোনোদিন টলিউড চলে আসবে না তো? দেখো, বলিউডে ড্রাগ কানেকশন যদি থাকে, তাহলে বলিউডে আরো অনেক কিছু আছে যেগুলোর সঙ্গে আমাদের যে রিজিনাল সিনেমা, যেটা ভীষণ একটা ছোট মানে ইন্ডাস্ট্রি, ভীষণ কানেক্টেড ইন্ডাস্ট্রি, এবং এখানে টাকা এবং তার সাথে আরো অনেক কিছু আনুষঙ্গিক যেগুলো অসামাজিক, সেগুলোর সঙ্গে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দিন থেকেই যুক্ত ছিল না। বলিউডে তো আমরা দেখেছি অনেক সময় মাফিয়া কানেকশন। আমাদের ইন্ডাস্ট্রি কি ওইভাবে যুক্ত আছে? ওইভাবে আমরা কি খুঁজে পেয়েছি? আমাদের তো ইনভেস্টিগেশনে প্রুভড হয়ে গেছে বলিউডের অনেকেই অনেক কিছুর সঙ্গে যুক্ত আছে। আমাদের অভিনেত্রীরা কি যুক্ত আছে? খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে দিদি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো। অনেক ধন্যবাদ চৈতি ঘোষাল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, প্লিজ বলো চৈতি। আমি বলতে চাই যে আজকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ড্রাগ কানেক্ট আছে কি না সেটা নিয়ে তোলপাড় হচ্ছে, সেটা ডেফিনেটলি একটা বিষয়, এবং তার সঙ্গে যদি ড্রাগ কানেক্ট থাকে এবং সে যদি কোনো অফেন্সিভ কিছু করে, তার সমানভাবে তার বিচার হওয়া উচিত। কিন্তু তার থেকেও আমাকে আরো বেশি চিন্তিত করছে যে দীপিকার যদি ড্রাগ কানেক্ট থাকে তাহলে তো সে সুস্থ হয়ে যাওয়ার একটা সুযোগ পাবে না। কিন্তু যারা অসংখ্য লোকজন যারা ডিপ্রেশনে ভুগছে, যাদের ড্রাগ কানেক্ট আছে, যারা রোজ ড্রাগস নিচ্ছে, তারা আমাদের খুব ভালো, কেউ সায়েন্টিস্ট হতে পারতো, কেউ স্টুডেন্ট হতে পারতো, কেউ সামাজিক সুন্দর জীবন যাপন করতে পারতো, সমাজটা তৈরি করতে পারতো, তারা তো ডুবে যাচ্ছে। হোয়াট অ্যাবাউট দেম? তাদের কাছে তো টাকা নেই টু কিওর দেমসেলস। একদম। অনেক ধন্যবাদ চৈতি ঘোষাল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি হর্ষা চান্দওয়ানির কাছে চলে যাবো। হর্ষা, जैसे एक नंबर वन जो टॉप एक्टर्स का नाम जैसे सरफेस हो रही है, किस तरफ जा रही है गोटा मुकदमा? मोपिया, सबसे पहले बात ये सबसे पहले ये समझने की जरूरत है कि आखिरकार रिया चक्रवर्ती की जो जुडिशियल कस्टडी है, ये 6 अक्टूबर तक बढ़ा दिया, यानी कि 14 दिन के लिए और भी ज्यादा बढ़ा दिया। इसका मेन कारण यही है कि एनसीबी ने अब तक जितने भी ड्रग पेडलर्स को पकड़ा है, उनसे कहीं ना कहीं जो लीड मिली है एनसीबी को, वो एक तरह से चौंकाने वाली भी है और एक तरह से बड़ी लीड है, क्योंकि दीपिका पादुकोण, करिश्मा प्रकाश,
टैलेंट कंपनी के सीईओ ध्रुव चिटकोपिकर, नम्रता शिरोडकर, जया साहा के साथ जितने लोगों की ड्रग चैट्स हुई हैं, ये बेहद चौंकाने वाली है। अब तक लग रहा था सारा अली खान, सिमोन और रकुल का ही नाम होगा, लेकिन अब हर्षा, मैं धीरे-धीरे थोड़ा ऐड करना चाहूंगी कि एक अबव 40 एक्टर जो ब्यूटी पेजेंट से बॉलीवुड में जिसका इंडक्शन हुए थे, ऐसा कुछ नाम भी सामने आ रहे हैं। तुमको पता है, आपको पता है कि इस तरीका का बात वो बहुत सारे बहुत सारे स्पेकुलेशंस उसको इग्नाइट करता। बिल्कुल मोपी, आप सही कह रही हैं। ब्यूटी पेजेंट्स, मिस इंडिया कंपटीशन, साथ साथ जितने भी पेजेंट्स मुंबई में ऑर्गेनाइज किए जाते हैं, उनमें जो मॉडल्स पार्टिसिपेट करती हैं, वहां पे किस तरह से हाउस पार्टीज होती है, किस तरह से ब्यूटी पेजेंट्स के दौरान ड्रग का सेवन होता है। क्योंकि धीरे धीरे जिस तरह के मॉडल्स बाहर आ रही हैं और एलिगेशंस लगा रही हैं, और ड्रग्स पेडलिंग को लेकर के जितना रैकेट बताया जा रहा है, ये ब्यूटी पेजेंट्स से लेकर के अलग अलग तरह के कॉम्पिटिशन से डायरेक्टली इनडायरेक्टली लिंक करता हुआ है। एनसीबी की इसलिए जो पूरी जांच है, जो जांच टीम का दायरा है, वो बेहद बढ़ गया है। क्योंकि ये ब्यूटी पेजेंट्स केवल इंडिया में नहीं बल्कि इंटरनेशनली भी ऑर्गेनाइज किए जाते थे, जिसमें ड्रग रैकेट इन्वॉल्व होता था, तमाम तरीके के ड्रग्स का सेवन किया जाता था। वो तमाम चीजें होती थी जिनका जिक्र कहीं ना कहीं कंगना रनौत शुरू से करती आ रही हैं कि जबरदस्ती चीजें दी जाती थी, जबरदस्ती सेवन कराया जाता था, पार्टीज में जबरदस्ती बुलाया जाता था। जी, मेरी आखिरी सवाल आपसे, जो कोको पॉप का नाम जो सरफेस किया है, वो जो चैट की आधार में ये कोको पॉप वो सरफेस हुआ है, उस रात का वो जो हैलोवीन पार्टी, उसमें जो जो शामिल थे वो भी क्या राडार में है? बिल्कुल मोपिया, कोको पार्टी ये दीपिका पादुकोण ने ऑर्गेनाइज की थी। सेलिब्रेशन के तहत कोको पार्टी ऑर्गेनाइज की गई थी। उसका थीम था हैलोवीन, और इस थीम में करण जौहर समेत जितनी भी बॉलीवुड की बड़ी हस्तियां हैं, ये सब शामिल हुई थी। इस कोको पार्टी में ही दीपिका पादुकोण अपनी टैलेंट मैनेजर करिश्मा प्रकाश से जो ड्रग्स मंगवा रही है, जो चैट में ये बात कह रही है माल है क्या, और जिस प्रतिबंधित ड्रग का वो नाम ले रही है हैश, वो इस कोको पार्टी के लिए ही मंगाया जा रहा था। और कोको पार्टी में तमाम जितनी बॉलीवुड हस्तियां शामिल थी, उन सब ने इस ड्रग को कंज्यूम किया है। इसीलिए एनसीबी अब दीपिका पादुकोण को भी जल्दी सम्मान करने वाली है। उम्मीद है कि करिश्मा प्रकाश जी, आपको बहुत शुक्रिया हर्ष চন্দ্রবানী আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি বিরতিতে যাওয়ার আগে শুধু আপনাদের শোনাবো অভিনেত্রী চিত্রাঙ্গদা, তিনি এই সম্পর্কে কি বলছেন। বলিউড চলে এসেছে লাইমলাইটে ফর অল দ্য রং রিজনস, আর অনেকের নাম আসছে, আর আমি জানি না আরও কজনের নাম আসবে, কিন্তু অনেকের নাম আসবে না। দ্যাট সামথিং আই অলসো ফিল, অ্যান্ড সেটাও কিন্তু অ্যাবসলিউটলি ফ্রম আ কনভিনিয়েন্স পার্সপেক্টিভ। আর এখন যে দীপিকা পাডুকোনের পুরো ব্যাপারটা যেটা আমরা আজকে জানতে পারলাম, সেটাও আই পার্সোনালি ফিল দেয়ার হ্যাজ টু বি আ পলিটিক্যাল অ্যাঙ্গেল। আই মিন অফকোর্স she is one of the number one or whatever A-lister actress, যে সব শব্দগুলো ইউজ করা হয়। তো অবভিয়াসলি ওকে অ্যাটাক করাটা অনেক বেশি সহজ। আর তার উপর থেকে ও এই বছরের গোড়ার দিকে আমরা সবাই জানি ও জেএনইউতে গেছিলো, she took a stand, and her going there spoke volumes about her ideologies, and that মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গি গ্রেফতারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে, এবং প্রত্যেক দিনই উঠে আসছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র, এবং রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখার্জি। আমি শুরুতে আপনাদের দেখাবো মালদা, মুর্শিদাবাদ, বসিরহাটের একাধিক মাদ্রাসা এবার নজর এনআইএর। বাংলাদেশ সীমান্ত লাগোয়া 60টিরও বেশি মাদ্রাসাকে এই তদন্তের আওতায় রাখা হচ্ছে। সাহায্য চাওয়া হয়েছে বিএসএফ এর কাছ থেকে। 2014 খাগড়াগড় বিস্ফোরণের সময়ও মুকিমনগর মাদ্রাসার ভূমিকা উঠে আসে, যেখানে বোমা তৈরির কাজ থেকে জঙ্গি নিয়োগের যাবতীয় কাজ হতো। এক্ষেত্রেও আল মামুনের ডোমকলের মাদ্রাসার নাম উঠে এসেছে। আমরা শুরুতেই বলে রাখবো যে কোনো মাদ্রাসা নির্দিষ্টভাবে তাকে ভুলভাবে দেখা সেটা কখনোই ঠিক নয়। আবার যেহেতু কিছু নির্দিষ্ট জায়গা সেগুলো এনআইএ এর রাডারে রয়েছে, তাই আমরা সেটা নিয়ে আলোচনা করছি। মাত্র আমি এই প্রসঙ্গে প্রথমে চলে যাব সমীর বাবুর কাছে। সমীর বাবু, এই যে এনআইএ রাডারের 60টি মাদ্রাসা এবং মোটামুটিভাবে সীমান্তবর্তী এলাকায় মুর্শিদাবাদ, মালদা, বসিরহাটে, এই সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্ব এটা এক্সপেক্ট করে, এটা দাবি করে? এটা ইনফ্যাক্ট আমি জানি না কেন এটাকে এতদিন পর্যন্ত গুরুত্ব যেটা ডিজার্ভ করে সেটা দেওয়া হয়নি। কারণটা হচ্ছে যে আমরা যদি দেখি যে মাদ্রাসাগুলো
আমরা এক জায়গায় সার্ভে করেছিলাম বিএসএফের তরফ থেকে, তাতে আমাদের সার্ভে যে রেজাল্টটা যখন আমাদের হাতে আসলো তখন দেখা গেল এমন এমন জায়গায় মাদ্রাসা তৈরি হয়েছে যেখানে আমরা কোনদিন কল্পনা করতে পারিনি এখানে মাদ্রাসা তৈরি হবে। দেয়ার ওয়াজ আ সার্চ। আর এক সময় তোমার জানি না তোমরা শুনেছ নিশ্চয়ই, বুদ্ধবাবু দুটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন। একটা হচ্ছে তিনি বলতে দ্বিধা করেননি সেই সময় যে বাংলাদেশ ইজ বিকামিং অ্যান এপিক সেন্টার অফ দ্য টেররিস্ট। নাম্বার টু, মাদ্রাসার ব্যাপারেও তিনি তার মন্তব্য রেখেছিলেন যে মাদ্রাসাগুলোতে এই যে যারা আলট্রা কিংবা যে ছেলেরা মেয়েরা যারা যাচ্ছে তাদের র্যাডিকালাইজ করা হচ্ছে ফর ফলোয়িং দি আলট্রা মেথডস, সেই আলট্রা তারাই কিন্তু আজকে কিংবা পরবর্তীকালে দেখা গেছে সেই যেই কিছু কিছু মাদ্রাসা থেকে যারা এই সব মানে তাদের শেখানো হয়েছে, ব্রেন ওয়াশ করানো হয়েছে, ইনডক্ট্রিনেট করা হয়েছে, তাদের ওয়েপন ট্রেনিং দেওয়া হয়েছে। খাগড়াগড়কে আমরা ভুলতে পারবো না। আমরা যদি গো ব্যাক টু খাগড়াগড়, সেখানে দেখা যাচ্ছে সেখানে মহিলারা পর্যন্ত সেখানে তারা বম বাঁধছিল। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু এতদিন পর্যন্ত খাগড়াগড়ের পরে কোনো মেজর না হলেও আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই মাদ্রাসাগুলোর ওপরে অনেক বেশি আমাদের সার্ভিলেন্সটা দরকার। আমি এই প্রসঙ্গে আসবো আপনার কাছে সমীর বাবু, যেহেতু আপনি খাগড়াগড়ের প্রসঙ্গ তুললেন। খাগড়াগড় কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড সালাউদ্দিন, তার ব্যাপারেও কিন্তু এই মুহূর্তে খোঁজখবর করছেন তদন্তকারীরা, কারণ জামাত যোগের একটা সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে এই আল কায়দা কাণ্ডের সঙ্গে। কারণ কৌসারের গ্রেফতারির পর মোটামুটিভাবে জেএমবি অনেকটাই নিষ্ক্রিয়, অন্তত আপাতভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। এখানে দাঁড়িয়ে সালাউদ্দিন কোথায়, সালাউদ্দিন কি করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আমি যাবো এর প্রসঙ্গে সুকান্তর কাছে, তার আগে একবার চলে যাব দীপাঞ্জন বাবুর কাছে। দীপাঞ্জন বাবু, আপনার কাছে জানার চেষ্টা করবো যে কোথাও কি তাহলে ইন্টেলিজেন্সের বিষয়টা সেটাও সামনে আসছে, যে আরও বেশি করে তথ্য সংগ্রহ, বিশেষ করে যখন আমরা খাগড়াগড় কাণ্ডের মতো একটা ঘটনা দেখেছি সাম্প্রতিক অতীতে, সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টেলিজেন্সটা আরও বেশি ক্ষুরোধার হওয়ার প্রয়োজন ছিল বা আছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি কারেক্ট। যেটা সমীর বাবু বলছিলেন যে খাগড়াগড় ঘটনাটা আমাদের কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় সুরক্ষার বেশ কিছু জায়গাতে আমরা হয়তো চোখ বন্ধ করে রয়েছি অথবা সেখানে ফোকাসটা দিচ্ছি না। কিন্তু আমরা ভেবেছিলাম খাগড়াগড়ের পরে এই চোখটা খুলবে বা আরো বেশি ফোকাস হবে, যেটা কিন্তু হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং ভয়ঙ্কর বিপজ্জনক। যদি আমাদের ফোকাসটা ন্যাশনাল সিকিউরিটি থেকে সরে যায় আর খুব তুচ্ছ কিছু লোকাল ল অ্যান্ড অর্ডার ইস্যুতেই ইনভলভ হতে থাকে, তাহলে এইরকম ঘটনা আরো আসতে থাকবে, সুফিয়ানরা আরো বেশি সংখ্যায় আসতে থাকবে বাংলার দিকে। এর পাশাপাশি যে বিষয়টা এই মুহূর্তে তদন্তকারীদের ভাবাচ্ছে সেটা হচ্ছে শ্যাডো গ্রুপ, যে গ্রুপের মাধ্যমে জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত, কিতাল ফর ইসলাম। এই শ্যাডো গ্রুপের সদস্য সংখ্যা 300। গ্রুপের মেম্বার হতে গেলে মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হয়, যেটা খুব কম সময়ে যেটা অ্যাক্টিভ থাকে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপের মেম্বার হতে হয়। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উদ্বেগেরও, শ্যাডো মেম্বাররা, অর্থাৎ একজন মেম্বার জানে না যে আরেকজন মেম্বার কে। তাহলে 294 জন মেম্বার তারা এই মুহূর্তে কোথায় রয়েছে? আমি এই প্রসঙ্গে সুকান্তর কাছে আসবো। সুকান্ত, এই শ্যাডো মেম্বারদের বিষয়টা কতটা ভাবাচ্ছে তদন্তকারীদের? দেখো, এখানে একটু যদি কালকে টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা বলি, এনআইএ আইটি সেল যখন ডিপ ওয়েবের কথা জানতে পারে তখন তারা দেখে যে প্রত্যেকে যে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে, ফোন থেকে আরম্ভ করে ল্যাপটপ, সেখানে এই নির্দিষ্ট সার্ভার প্রত্যেকটা যে লেয়ার থাকে, প্রত্যেকটা লেয়ারে যে বায়োলজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেগুলো লক করা আছে, একটাও কিন্তু জঙ্গির নয়। অর্থাৎ এক্ষেত্রে যেটা করা হয়েছে যে এর ইলেকট্রিক্যাল ডিজিট যদি কাউকে ক্র্যাক করতে হয়, তাহলে এর মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বি এর মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সি এর। অর্থাৎ এ যদি অ্যারেস্ট হয় বি অ্যালার্ট হয়ে যাবে, বি যদি অ্যারেস্ট হয় সি অ্যালার্ট হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে, ঠিক একই কায়দায়, তাই হচ্ছে একেবারে শ্যাডো মেম্বার। এটাতে কি আছে, যেটা গতকালকে যে দ্বিতীয় হোয়াটসঅ্যাপের কথা আমরা ব্রেক করেছিলাম, কিতাল ফর ইসলাম, অর্থাৎ কিতাল আরবি শব্দ যার মানে হচ্ছে যুদ্ধ, সেখানে শ্যাডো মেম্বারের সংখ্যা হচ্ছে 300। এখানে 3-4 জন মেম্বার তারা জামাত, আকিজ এবং আল কায়দার, কিন্তু বাকি যারা রয়েছে তাদের ভূমিকা কি, তারা যে কি পরিচয়, সেটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পারে না। এদের ভূমিকা কি ছিল? এদের ভূমিকা ছিল কাইন্ড অফ ব্রিজ, অর্থাৎ এর ইনফরমেশন বি কে পাস আউট করা, বি এর ইনফরমেশন সি কে পাস আউট করা। কিন্তু তারা এর ইনফরমেশন, এই যে কে ব্যক্তি, অর্থাৎ এই আল কায়দা না আকিজের
যার ইনফরমেশন তারা বি কে পাঠাচ্ছে, বি কে, অর্থাৎ তারা আইডেন্টিফিকেশন জানে না যে Absolutely, তারা এখানে একটু information দীপাঞ্জন কোথা থেকে বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, এই জায়গাটা যে অর্থাৎ জেরা করে এই 6 জনকে জেরা করে 294 জন, বাকি 294 জন সম্পর্কে কিছু জানা যাবে না ধরে নেওয়া যায়, এবং এই 294 জন তারা কারা, তারা এই রাজ্যের নাকি এই দেশের নাকি ভিন দেশের, সবটাই অজানা। ইতিমধ্যেই এটা উঠে আসছে যে এই গোটা মডিউলটা তারা লোন উলফ মডেলে কাজ করার বিষয়ে তারা উদ্যোগী ছিল। এগুলো তো যদি পরপর এই ডটগুলো জোড়া হয় তাহলে যথেষ্ট উদ্বেগজনক। তাহলে এই 294 জনকে ফাইন্ড আউট করাটা কতটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে? এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ যেটা আপনি বলছিলেন 294 জন যদি সম্ভাব্য জঙ্গি বা ট্রেন্ড জঙ্গি থাকে, এবং এটা যখনই যেটা বলছিলেন আপনার সহকর্মী, দ্য মোমেন্ট এটা কোথাও একটা স্ট্রাইক হয় পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সি থেকে, ইমিডিয়েট ওরা কাট অফ শুরু করে। 294 জন তাদের সমস্ত যত রকম এভিডেন্স রয়েছে, যা কিছু আছে সমস্ত মুছে দেবে এবং সাধারণ জনসাধারণের ভিড়ে মিশে যাবে। আপনি যদি শুধু বাংলার কথা বলেন, 7-8 কোটি জনসাধারণের মধ্যে 294 জন যদি মিশে যান, বা যদি বৃহত্তর 125 কোটি মানুষের মধ্যে যদি মিশে যান, তাহলে খুঁজে বার করা খুব অসম্ভব যতক্ষণ আবার একটা কোনো মডিউল তৈরি না হচ্ছে। কারণ লোন উলফ ব্যাপারটাই তো তাই, আপনি যদি কাট অফ করে দিচ্ছেন নিজের মডিউলের সঙ্গে, আপনি সাধারণ আপনার পাশের বাড়ির ছেলেটি হতে পারে লোন উলফ, আপনি কি করে ধরবেন? তো আমাদের আবার অপেক্ষা করতে হবে, আবার কতদিনে একটা দানা বাঁধবে একটা মডিউল। কারণ এই 6 জনকে জেরা করে যে খুব বেশি অগ্রগতি হবে আমার মনে হয় না, কারণ টেকনোলজি ওরম ভাবেই ব্যবহার হয়, কাট অফটাও ওরম ভাবে ব্যবহার হয়, একজন আরেকজনকে চেনেন না। সেইখানে তো এটা দাঁড়িয়ে খুব তাহলে সাংঘাতিক। স্টেট এবং সেন্ট্রাল এজেন্সির গুলোর মধ্যে কতটা সমন্বয় সাধনের দরকার রয়েছে যখন এরকম একটা ওয়েক আপ কল পাওয়া গেল? আমি সমীরবাবুর কাছে খুব সংক্ষেপে যাবো। সমীরবাবু, যদি আমরা ধরে নিই যে তাহলে খাগড়াগড় বলুন বা এই আল কায়দা জঙ্গি যোগ, কোনোটাই তো বিচ্ছিন্ন হিসেবে ধরাটা ঠিক হবে না। এই অবস্থায় দাঁড়িয়ে সেন্ট্রাল এবং স্টেট এজেন্সিগুলোকে কতটা সমন্বয়ের সঙ্গে আগামী দিনগুলোতে চলতে হবে যাতে এর মধ্যে কোনো ছেদ না পড়ে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ব্যাপারে আমরা অতীতেও বহুবার আলোচনা করেছি, যে যারা স্টেক হোল্ডার আছেন তাদের প্রত্যেকের মধ্যে যে কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন দরকার, সেটা কি আমরা সত্যি অ্যাচিভ করতে পেরেছি? আজকে জাতীয় নিরাপত্তা এটা, এখানে পারস্পরিক দোষারোপ করে আমরা কোনো সুফল পাবো না। তার পরিবর্তে যারা এখানে রয়েছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গ এমন একটা জিওগ্রাফিক্যাল যে লোকেশনে রয়েছে যেখানে তার সবচেয়ে মোস্ট ভালনারেবল স্টেট ইন দ্য কান্ট্রি ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ, বি ইট নেপাল আর বাংলাদেশ, সেই জায়গাটায় প্রত্যেকে, যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিএসএফ, NIA representative, state agencies, they must sit together, formulate the plan and strategy for future এবং exchange of information so that the একদম, আমি এই group becomes প্রসঙ্গটা নিয়েই দীপাঞ্জন বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, দেখুন, এটা যেটা সমীরবাবু বলেছেন এতে এটা কোনো দ্বিমত নেই, কারণ এখন কেন্দ্র রাজ্য বা যৌথ কর্মসূচির সময় নয়। এটা কোনো চান্স নেই যে NIA যদি স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, পুলিশ, ব্লকের নেতা সবাইকে জানিয়ে যদি আসতে হয়, তাহলে কোনো চান্স নেই, 0% হবে, আপনি কাউকে অ্যারেস্ট করতে পারবেন না। এইসব রেটগুলোকে মেনে নিতে হবে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, এবং আমাদের ফোকাসটা এখন এই জায়গাতে রাখতে হবে। কারণ সামনে বড় উৎসব আসছে, ইলেকশন আসছে, রাজনীতির টালমাটাল চলবে, প্রশাসনিক টালমাটাল চলবে, এবং টেরোরিস্টরা কিন্তু এই সময়গুলোর অপেক্ষাতেই বসে থাকে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু, ধন্যবাদ সমীর বাবু, আপনাকেও। সুকান্ত, তোমাকে অনেক ধন্যবাদ এই সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমাদের দেওয়ার জন্য। আমরা 28-এর এখানেই শেষ করব, অর্থাৎ কোথাও এতটুকু গা ছাড়া দেওয়ার অবকাশ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে রাখতে হবে যে এটা নিঃসন্দেহে একটা ওয়েক আপ কল, এবং সমস্ত এজেন্সিকে সতর্ক থাকতে হবে। আবার একই সঙ্গে যাতে কেউ এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্টভাবে কোনো মানুষ টার্গেট না হন, নির্দিষ্টভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট না হয়, সেটাও এনশিওর করতে হবে। আপাতত 28-এরা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।